যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। ভালোই আছেন আশা করছি। অনেকদিন ধরেই ভাবছি ঘটনা শেয়ার করব, কিন্তু সময় ও সুযোগ হাতের নাগালে ছিল না। আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি। সময়টা 2013 সালের জানুয়ারি মাস, তারিখটা ঠিক মনে নেই। প্রচন্ড শীত পড়েছে প্রতি রাতেই, তবে রাতে কুয়াশা থাকে না, যদিও ভোরে বেশ কুয়াশা পড়ে। আমি বাংলাদেশের একটি স্বনামধন্য টেলিকমিউনিকেশন কোম্পানির কল সেন্টারে জব করি। প্রায় রাতে বেশ দেরি করে বাসা ফিরতাম। আমার বাসা অফিস থেকে অনেকটা দূর হওয়ার কারণে রাত 2টো বা 2:30টা বেজে যেত। বাইরে থাকার অভ্যাস নেই বলে বাসায় ফিরতেই হবে। আমার অফিস ট্রান্সপোর্ট বাসা পর্যন্ত পৌঁছায় না বিধায় অনেকটা পথ আমাকে রিকশায় ও কিছুটা পথ পায়ে হেঁটে গলির ভেতর দিয়ে বাসায় পৌঁছাতে হয়। বলে রাখা ভালো যে নিয়মিত রাতেই মেইন রোডে 2-1জন রিকশাওয়ালা সবসময় থাকতেন, যারা বেশি ভাড়ার আশায় রাতেই রিকশা চালাতেন। নিয়মিত চলাচল হয় বলে 2-1জন আমার পরিচিত। সবসময় গাড়ি থেকে নেমে তাদেরকেই পেয়ে যেতাম। ঘটনার দিন আকাশ একেবারেই পরিষ্কার এবং রাতের তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ফুরফুরে ঠান্ডা বাতাস। অফিস শেষ করে রওনা হই রাত 12টা বেজে 20 মিনিট। কিছুটা পথ ভালোই চলছিল, কিন্তু ট্রাফিক জ্যামে কারণে অনেক দেরি হয়ে যায় সেদিন। আমি আমার এলাকাতে পৌঁছে যাই রাত 2:30 মিনিটে, 2:15 মিনিটে। অবস্থাটা এমন দাঁড়ায় যে মেইন রোডে কোনো রিক্সা নেই। রোডের পাশে শুধুমাত্র একটি চায়ের দোকান খোলা। আমি ভাবলাম যে দেরি যেহেতু হয়েইছে, এক কাপ চা খেয়ে নেই, হয়তো এই প্রচন্ড ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়া যাবে। চায়ের দোকানি আমাকে বলল, কি ভাই, আজ এত দেরি করলে ফিরলেন যে? আমি তাকে কোনো উত্তর না দিয়ে চা খাওয়াতে মনোযোগ দিলাম। দোকানি বলল, ভাই একটু অপেক্ষা করেন, রিক্সা চলে আসবে। আমি বললাম, তাই ভালো, এই শীতে হেঁটে যাওয়া সম্ভব নয়। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো রিক্সা পেলাম না। ততক্ষণে চায়ের দোকানিও দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আমি ভাবলাম আজ হয়তো আর কোনো রিক্সা পাওয়া যাবে না, তাই উপায় না পেয়ে হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। মেইন রোড থেকে কিছুটা হাঁটতেই মোবাইল ফোনে দেখলাম রাত 3টা বাজে। কিন্তু অবাক করার বিষয় হলো যে এটাই প্রশ্ন। আসলে এপ্রিল মাসের দিকে। তো আমি যার ঘটনা শেয়ার করছি তার নামটি হয়তো প্রকাশ করতে পারলেও তার কোন শিপে সে কাজ করতো বা কাজ করতেন আমি সেটি প্রকাশ করতে পারবো না। তো তার নাম ছিল হচ্ছে সাইফুল ইসলাম রনি। তো আপনার তিনি কাজ করতেন একটি শিপে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। যখন জয়েন করে তখন জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে। তো সেদিন তিনি আপনার ইন্দোনেশিয়া থেকে ব্যাক করে বাংলাদেশে এসে পৌঁছান এবং ফ্যামিলির সাথে 5 দিন সময় কাটাবার পরে তার কল আসে রাশিয়াতে যাওয়ার জন্য। রাশিয়াতে যখন যাবে তার আগের দিনই তাকে শিপে চলে যেতে হয়, কারণ যেহেতু সে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে, তো তাকে অন্যান্য মানুষদের সাথেও কোলাবরেট করতে হতো আর কি। তো যখন তিনি শিপে পৌঁছান এবং পরের দিন চিটং থেকে রওনা দেয় শিপটা, তো রাশিয়াতে যাওয়ার উদ্দেশ্যে শিপটি তখন রওনা দেয়। আচ্ছা। তো আপনার সাগরে, তখন বঙ্গোপসাগরেই বলতে গেলে, রাত, গভীর রাত। অ্যাকচুয়ালি রাসেল ভাই বাংলাদেশ থেকে বের হবার পর তাদের আসলে ঘড়ির আসলে সময় উল্টাপাল্টা হয়ে যায় সব। এক্স্যাক্টলি তার সময়টা ঠিক মনে নেই। তো বললো যে রাত, আমার ঘড়িতে তখন রাত 2টা বাজে, তখন এটা বাংলাদেশ সময়। তো আমি গভীর, উনি হচ্ছে বললেন যে উনি গভীর সমুদ্রের মাঝখানে ছিলেন। তো এমন সময় হঠাৎ করে রেস্ট নিচ্ছিলেন, তো রাত হয়ে গেছে। তো আপনার চাঁদের আলো এবং আপনার শিপের যে দরজাগুলো সেগুলো রাউন্ডেড, আপনার মুখ দেখা যায় প্রতিটা দরজা থেকে রাউন্ড। তো সে রাতের বেলা হঠাৎ করে তার মন চায় যে সে বের হবে ব্যালকনিতে। এমন সময় খাট থেকে উঠতে যাবে, এমন সময় তিনি দেখলেন যে দরজার ওপাশে হয়তো কেউ দাঁড়িয়ে আছে। তো তার কাছে মনে হয় তার কলিগদের মধ্যে কেউ। তো তিনি দরজা খুললেন, দরজা খুলে বের হলেন। বের হয়ে দেখলেন কেউ নেই। তো অ্যাজ ইউজুয়াল সে বাইরে বের হয়ে স্মোক করে আর ভেতরে চলে আসে। তো কাজগুলো ওখানে লুকিয়ে করতে হয়, কারণ জিনিসগুলো খুবই রেস্ট্রিক্টেড। তো ওই দিন রাতে আর তেমন কিছু হয় নাই, তবে তাকে ওই শ্যাডোটা, ওই ছায়াটা কিছু একটা আভাস দিতে থাকে। তার কাছে কেমন একটা গুমোট লাগে, কারণ লাস্ট 1 বছর ধরে তার কাছে তেমন কিছু লাগেনি কখনো এই ট্যুরে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল, ওই সফরে কোনো মহিলা মানুষ ছিল না। আচ্ছা, আমি আবারও বলছি, কোনো মহিলা মানুষ ছিল না। যে 35 জন ক্রু মেম্বার ছিল তারা সবাই পুরুষ ছিলেন আর কি। তো যখন শিপটি পৌঁছায়, সকাল হয়, পোর্ট থেকে ছাড়ার পরে রাত আবার, ওই যেদিন উনি ওই ছায়াটি দেখে তার থেকে 3 থেকে 4 দিন পর হঠাৎ করে তার ঘুম ভাঙে রাতের বেলা।
ঘুম ভেঙে তিনি দেখেন যে একটি মেয়ে তার ঠিক দরজাটা ক্রস করে দাঁড়িয়ে আছে। কিন্তু মেয়ে কিভাবে বলছে সেটা তার ভাষা হচ্ছে, আমি কোনো ফেস দেখছি না, রাইট, মেয়ের কোনো ফেস দেখছি না, তবে তার চুলগুলো উঠছে এবং পরনে তার একটা কাপড় ঝুলছিল, কোনো হাত টাত কিছুই না, আমার রুমের সামনে। আমি মোটামুটি, উনি যা বলে যে উনি মোটামুটি ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার সাথে 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 তার রুমমেট যারা ছিল দুজন, তাদের দুজনকে ডেকে তুলে। তো ডেকে তুলতে তুলতে লাট জ্বালাতে জ্বালাতে আর কিছু তখন নাই। ঠিক একইভাবে পরের দিন সেম কাজটাই ঘটে। ওই মহিলাটি আবার তার রুমের সামনে, তার ভাষ্য মতো একটি মহিলা তার রুমের সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যে, তাকে ইশারায় ডাকছে যে আসো, কিন্তু তার ফ্রেন্ডকে যখন ডাকছে তখন আর কেউ যাচ্ছে না। আচ্ছা, তো তিনি কি করে, মানে ওনার কথা হচ্ছে আমার মনের অজান্তে কি আমি জানি না ওনার সাথে হাঁটছি, কিন্তু আমি দেখছি আমি ওনার পিছনে পিছনে যাচ্ছি। পিছনে যেতে 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 উনি চলে গেলেন যে ইঞ্জিন রুম আছে শিপের, সেই ইঞ্জিন রুমে। ইঞ্জিন রুমে যেতেও মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগে। আচ্ছা, শিপটি বেশ বড়। তো ইঞ্জিন রুমে যাওয়ার পর তিনি দেখছে যে একটি মানুষ আপনার ইঞ্জিনের ভেতরে হাত দিয়ে দিচ্ছে এবং হাতটি ইঞ্জিনের ভিতরে থেতলে যাচ্ছে। ওই মুহূর্তে তার আর কিছু আর মনে নাই এবং সে ওই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে। এবং এরপরে কি ঘটে তিনি আর জানেন না। আচ্ছা, কিন্তু এই ঘটনার সাথে তিনি রিলেট করতে পারে হচ্ছে ওই পরের দিন যখন তাকে খুঁজে পাওয়া হয়। ওই শিপে ছিল 3টি ইঞ্জিন, যে ইঞ্জিনটি ওই সময় রানিং অবস্থায় ছিল না এবং যে ইঞ্জিনটি রানিং অবস্থায় ছিল না সেই ইঞ্জিনে আসলে ঘটনাটি ঘটে। যখন সবাই সকালবেলা খুঁজে পায়, ওই ইঞ্জিনটি ছিল পুরোটাই রক্তাক্ত, পুরো ইঞ্জিনটি রক্তাক্ত, একটা কোণা নাই যেখানে রক্তের ফোঁটা নেই, পুরো ইঞ্জিনটি রক্তাক্ত। তো এরকম ঘটনা চুরি প্রত্যক্ষ করতেন, উনি একাই করতেন। এখানে যে কজন মেম্বার ছিল সবাই প্রত্যক্ষ করেছেন এবং পরের যে স্টেশন ছিল সেখানে কার্গো যখন কন্টেইনার যখন নেমে গেছে তখন তারা ডিসিশন নেয় যে না, আমরা আর আগাবো না, এখান থেকে ব্যাক করবো। ব্যাক না করলে আমরা এখানে থেমে যাব, হয়তো অন্য শিপে অন্য শিপে ব্যাক করবে বা তাদেরই অন্য একটা ভ্যাসেল এসে ওই কন্টেইনার গুলো নিয়ে যাবে। তো আসলে সেটি হয়নি, সেটি কোনোভাবেই হয়নি, কারণ বাংলাদেশ থেকে তো রাসেল ভাই রাশিয়া যেতে মুখের কথা না, অনেকদিন সময় লাগে। ওই ঘটনা ঠিক 15 দিন পর তারা, মানে তাদের ক্যাপ্টেনরা বলে যে না, এসব জিনিস আসলে আমাদের অন্য অজান্ত হতে পারে, কি হয়েছে তা পরে নাও ঘটতে পারে, আমরা রান করি, কারণ স্কেজুল অন স্কেজুলে আমাদের সব কন্টেনার গুলো নামাতে হবে। তো তারা ভ্যাসেলটি ছেড়ে দেয়। তো ছাড়বার এক পর্যায়ে যখন আরো গভীরে চলে যায়, মানে ওই সময় সমুদ্রের মাঝখানে, এবং এটা কোথায় তিনি কথা বলতে পারেন না কোন জায়গায় আছেন, তো পৃথিবীর কোন একটা কর্নারে হয়তো বা সাগরের উপরে চারিপাশে পানি, এবং ওই সময় মানে কিছুটা আবছা, মানে আপনি দেখতে পাবেন, শিপের বের হইলে দেখতে পাবেন। তেমন সময় রাত 2টার দিকে খুব জোরে একটা চিৎকার আসে, চিৎকারটি বেশ জোরে রাসেল ভাই, এবং একটা মেয়ের চিৎকার, এবং সবাইকে অবাক করে দেয় যে শিপে একে একে কি ঘটছে, এখন একটা মেয়ে কোথা থেকে আসলো। যখন সবাই বের হয়ে মানে সবাই একসাথে জড়ো হয়, যে জায়গা থেকে চিৎকার উদ্ভাবন ঠিক সেটা ওই ইঞ্জিন রুম। আচ্ছা, সবাই গিয়ে ইঞ্জিন রুমে জড়ো হলো যে আসলে চিৎকারটা কোথা থেকেই, এবং সবাই স্পষ্ট শুনে এটা একটা মেয়ের চিৎকার। তো সবার মধ্যে কোশ্চেন জাগতে থাকে, আর এত রাতে ওনাদের শিপ রানিং ছাড়া কোনো উপায়ও নাই। কিন্তু যে শিপ চালাচ্ছেন তিনি কিন্তু তেমন কিছু লক্ষ্য করছেন না, তার মধ্যে তেমন কোনো বিকার নেই। আসলে সত্যি তার মধ্যে কোনো বিকার নেই, সে মানে সবার মধ্যে যে আতঙ্ক, তার মধ্যে কোনো আতঙ্ক নেই, এটি ওনারা সবাই লক্ষ্য করেন। শিপ যখন বাংলাদেশ থেকে ছেড়ে যায় তার ঠিক 25 দিন পর ওনারা এরকম ভাবে ঠিক একই অবস্থায় রাতে, গভীর রাতে ঘুম ভাঙে। আমি আসলে রাসেল ভাই সময় এবং দিনক্ষণ কিছুই মিলাতে পারছি না, কারণ পুরোটাই আসলে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে এবং উনি আসলে কখনো রিলেট করতে পারেনি কখন কোন দেশে ছিল, আর সবগুলা মানুষ খুব ঘোরের মধ্যে ছিল আর কি। সেদিন আপনার যেটা হচ্ছে মানডে, এবং মানডে হবার মানে মানডে, ওই দিন মানডে ছিল, উনি রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল, মানে ওনার কখনোই তেমন একটা মানে জার্নির অবস্থায় ঘুম আসতো না, মানে শিপেও খুব দেরি করে ঘুমাতো। তো রাত 2টা, 2:30 বাজে, মানে যে উনি, ওনার কথা হচ্ছে একটু গভীর রাত, আমি বের হয়েছি মানে ব্যালকনিতে গেছি। এমন সময় আমার নজরে, আমি যখন বের হই তখনই আমার হাতে একটা টর্চ থাকে এবং মুভমেন্টের জন্য আমি টর্চটা দিয়ে মুভ করি। আমি টর্চ মারি, আমি দেখি যে কর্নারে একটা বাক্স। তো উনি যখন এগিয়ে যায় একদম শিপের কর্নারে পর্যন্ত, কর্নারে এগিয়ে দেখে যে এই বাক্সটা আমার নজরে আসছে, কি আর কেউ দেখছে না?
ক্যাপ্টেন কি দেখছে না? উনি তো কন্টিনিউয়াস লাইট মারছে, দেখছে মুভমেন্ট, রাডার কোন কোন রাডার দেখা যায়, অনেক দূরে দূরে রাডার দেখা যাচ্ছে। তো উনি যখন কাছে গেল, কাছে গিয়ে দেখে একটা কফিন। এটা আনএক্সপেক্টেড, রাসেল ভাই এত কন্টেইনারের মাঝখানে। যদিও উনি যখন এই কফিনটি দেখে তখন অলমোস্ট শিপ থেকে অনেক কন্টেইনার নেমে গেছে। তো যখন উনি কফিনটি দেখার পর মোটামুটি সবাইকে তিনি জড়ো করেন। জড়ো করবার পরে এই কফিনটি কোথা থেকে আসলো এইটা জানতে জানতেই একজন কফিনটি খুলে ফেলে। কফিনটি খুলে যেটি দেখে সেটি হয়তো মানে ওনারা কেউই দেখতে চাচ্ছিল না, বা এরকম অবস্থায় দেখলে কি করতে হয়, কারণ সমুদ্রের মাঝখানে কি করতে হবে এটা ওনাদের জানা নাই। কফিনটি খুলে দেখে কফিনের দুই কোণে দুটো মাথা। হ্যাঁ, যে দুজন শিপ চালাচ্ছিল সেই দুজন মাথা। তাহলে শিপ চালাচ্ছে কে? সেটাই প্রশ্ন চালাচ্ছে কি। তো যেহেতু 2000 সালে এত আধুনিক অবস্থা ছিল না, মানে ব্যবস্থা ছিল না, আধুনিক ব্যবস্থা ছিল না, কন্ট্যাক্ট করতে পারতো তারা রাডার, মানে তারা যে কন্ট্যাক্টটা তারা ক্যাপ্টেনের থেকে করতো সেটা করতে পারতো, কিন্তু এত স্ট্রং ছিল না এখন স্ট্রং। তো ওনারা সবাই মিলে ক্যাপ্টেনের রুমে যায় এবং রাসেল ভাই কথা মিলে সবাই মিলে যখন ক্যাপ্টেনের রুমে যায় ক্যাপ্টেনশিপ চালাচ্ছেন। ওই মুহূর্তে একজন ক্যাপ্টেনশিপ চালাচ্ছেন এবং দুজনের মাথা দেখেছেন তারা সবাই দুজনই জীবিত। আচ্ছা, দুজনেই চালাচ্ছে, তাহলে তারা কারা মাথা দেখলো? এবং সবাই মিলে একসাথে আবারও কর্নারে গেল, কফিন খুলো, কফিনে কিছু পেল না। এই রহস্য উদ্ভাবন করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে তারা। এই কেন এরকম হলো, কন্টেনার ভিতরে কি কোনো কফিন ছিল? আসলে সব কন্টেনার তো চেক করে ওঠানো হয়েছে, কোনো কন্টেনারে তো কোনো সমস্যা নাই। তাহলে এই কফিন কোথা থেকে আসলো? মাঝ রাস্তায় আমাদের শিপে কেউ ওঠেও নাই, এবং সবকিছু রাস্তা এগুলি খুব স্ট্রিক্টলি হয়, প্রতিটা পোর্ট টু পোর্ট হয়। তো এরপরে তিনি যখন বাংলাদেশে আসেন, ওই শিপিং এর সাথে তার সম্পর্ক ওইখানেই শেষ। এরপর থেকে তিনি কখনো ওই শিপে কাজ করেন। ঠিক 3 বছর পর তিনি অনেকটি শিপে চাকরি পেয়ে যায়, কিন্তু যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছিল সেটা সে কখনো ভুলবে না। জি, আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে হ্যালোইনের ভৌতিক শুভেচ্ছা। এখন যে গল্পটি আমি শেয়ার করব সেটি হচ্ছিল চা বাগানের একটি গল্প, ঘটনা। তো আসলে চা বাগান নিয়ে অনেক ঘটনাই আছে, আমরা এই ভূতে ফিল্মেই অনেক ঘটনা শুনেছি, জুজুর ঘটনা। তো এই চা বাগানে এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন আমার সাথে যিনি বলেছেন, উনি তো ঠিক ভাই আমার কলিগ। তো উনার এক রিলেটিভের ঘটনা এটি। তো ভদ্রলোক চা বাগানের ম্যানেজার ছিলেন, মৌলভীবাজারে কোন একটা চা বাগান, আমি নামটা মেনশন করছি না। তো উনি বেসিক্যালি বললেন যে আমি চা বাগানে অনেকদিন ধরে চাকরি করছি, প্রায় 30 বছর আমার চা বাগানের চাকরি করার এক্সপিরিয়েন্স। আমি অনেক ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি, প্যারানর্মাল অনেক অ্যাক্টিভিটিস আমি দেখেছি, বাট আমাকে কোনো কিছু এইরকম ভাবে, যে ঘটনাটি আমি শেয়ার করবো, এরকম ভাবে আসলে কোনোদিন আমি এইরকম অভিজ্ঞতার আমার হয়নি। তো ঘটনাটি হয়েছে যে চা বাগানে সাধারণত আপনার বছরে একটা নির্দিষ্ট সময়, মূলত বর্ষার সময় হচ্ছিল যে প্রসেসিং প্ল্যান্ট যেটা আছে সেটা বন্ধ থাকে, কারণ বর্ষার সময়। তো এই সময় হচ্ছিল যারা ওয়ার্কার আছে চা বাগানে, সেই ওয়ার্কাররা হচ্ছিল অলস সময় কাটায়। আচ্ছা, তো বিভিন্ন ফেস্টিভ্যাল আয়োজন করে, প্রোগ্রাম হয়। তো একবার একটা প্রোগ্রামে, তো ম্যানেজার সাহেব যেহেতু ওনাকে ইনভাইট করেন যে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো ম্যানেজার সাহেব তার ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যান। তো ভালো প্রোগ্রাম দেখছেন, হঠাৎ করে খেয়াল করেন যে প্ল্যান্ট যে ফ্যাক্টরি যেটা আছে সেই ফ্যাক্টরিতে ইঞ্জিনের শব্দ পাচ্ছে, মানে ফ্যাক্টরিটা রান হচ্ছে, চলছে। হঠাৎ করে এই সময় ফ্যাক্টরি বন্ধ, প্রোগ্রাম হচ্ছে, এখানে ফ্যাক্টরি রান করলো কে? তো উনি কয়েকজনকে নিয়ে তৎক্ষণাৎ সেই ফ্যাক্টরিতে চলে যাওয়ার পরে দেখে যে ফ্যাক্টরি রান হচ্ছে। তো কাউকে খুঁজে পান না, কিন্তু একটা হাসির শব্দ পাচ্ছে, বাচ্চা দৌড়াদৌড়ি শব্দ পাচ্ছে। তো যাই হোক, সবকিছু বন্ধ করে যখন ওই ভিতরে আপনার লেয়ার করা থাকে ওই চা পাতাগুলো, তো লেয়ারের উপরের দিকে দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ির একটা শব্দ পাচ্ছে এবং হাসির শব্দ। তো উনি টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওই উপরে উঠে উনি দেখেন যে একটা 6 কি 7 বছরের একটা বাচ্চা ছেলে ওখানে দৌড়াদৌড়ি করছে, ভালো পোশাক পরা, কিন্তু ছেলেটার মাথা নেই। আচ্ছা, এবং একটা শব্দ হচ্ছে এবং দৌড়াদৌড়ি তার কাছে আসে। তো এটা উনি দেখার পর আর উনি এটা সহ্য করতে পারেন, উনি ওখান থেকে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। নিজে যারা আছেন তাকে রেস্কিউ করে তাকে বাসায় নিয়ে আসেন রাত্রেবেলায়। তো বাসায় নিয়ে আসার পর উনি রাত্রেবেলায় বাসায় যথারীতি থাকেন। তো সকালবেলায় ওনার মিসেস বলছে যে তোমার এরকম ঘটনা হয়েছে, তুমি রাত্রেবেলা আমাদের কাছে বলনি কেন, আমরা তো তাহলে এই করতাম।
তো বলে যে বলবো তুমি তো প্রোগ্রামে ছিলা, আমি তো সরাসরি এখানে এসে, আর আমি তো কিছু জানি না। বলে প্রোগ্রামে ছিলাম মানে? বলে হ্যাঁ, আমার সাথে তো তোমাদেরকে নিয়ে আমি প্রোগ্রামে গেলাম। বলে না, আমরা তো প্রোগ্রামে যাইনি। আচ্ছা। তো বলে যে তোমরা প্রোগ্রামে আমি কাদেরকে নিয়েছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে হলো রাসেল ভাই, যে যারা ওই প্রোগ্রামে ছিলেন তারাও বলেছেন যে মেম সাহেব এবং বাবু সাহেব যিনি, মানে যে বাচ্চাটা, তারা কিন্তু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে এবং যখন ঘটনা শুনে তখন ব্যাক করে। তো এখন কথা হচ্ছে যে তাহলে ম্যানেজার সাহেবের সাথে প্রোগ্রামে কে গিয়েছিল? এর উত্তর উনি জানেন এবং তৎক্ষণাৎ সে তারপরে ওইখান থেকে চাকরিটা উনি ছেড়ে দেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাই আমি ঘটনায়, যেটা হচ্ছে আমার শ্যালক যিনি অপূর্ব নিশ্চয়ই শুনছে, তাকে ডেলিগেট করে আমি বলছি। সেটা হচ্ছে সাভার এলাকার একটি ঘটনা। সাভার বাজার থেকে নামার পরে ডান দিকে একটা মাটির রাস্তা আছে, ওর পরে যেটা হচ্ছে একটা হিন্দু পাড়া বলে, সেটা আজ থেকে 5-6 বছর আগের ঘটনা। সেখানে রাস্তার পরে যে বাড়িটা ছিল, সে বাড়িটা হচ্ছে, যদি আমি বর্ণনা দিই, সেটা হচ্ছে একটু পুরনো ধরনের বাড়ি, 3তলা বাড়ি। সেই বাড়িতে নিচতলায় ছিল হচ্ছে ব্যাচেলাররা, আর দোতলায় ছিল মালিক, আর 3তলায় ছিল একটা নবদম্পতি। তাদের ছিল সুন্দর জীবন, তাদের দাম্পত্য জীবন খুব সুখেরই ছিল। তো একটা হয়তো মধ্যবিত্ত পরিবার যেভাবে শুরু করে, প্রত্যন্ত অঞ্চলে ধরা যায় সাভার এরিয়া, আর আরো 5-6 বছর আগে। তো সেই পরিস্থিতি অনুযায়ী হাজবেন্ড যখন অফিসে যায়, স্বভাবতই ওয়াইফ তার বাড়িতেই থাকে। মোবাইলের এই সহজলভ্যতা ছিল, যে কারণে হয়তো মোবাইল দিয়ে হয়তো তার গিন্দিকে। আমরা কত বছর আগে কথা বলছি যদি আমাদের সবাইকে মনে সেটা করি? ছিল প্রায় আজ থেকে 5-6 বছর আগে। আচ্ছা। সাভারে তখন সেই মোবাইল ছিল মোটামুটি। জি, মোবাইল ছিল, কিন্তু এত সহজলভ্য ছিল না। আচ্ছা। মানে যে পরিস্থিতি অনুযায়ী হয়তো মধ্যবিত্ত পরিবার একটা মোবাইল কিন্তু অনেক সময় অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন যেটা সহজলভ্য, তো তখন এত সহজলভ্য ছিল না। তো এসে বাড়ি বারবার ওয়াইফকে নক করলো, তো হলো মনে করলো তোরা বউ বোধহয় ঘুমিয়েছে। তারপর সে বাইরে চলে গেলো, অপেক্ষা করলো, আবার নক করলো, দরজা খুললো না। দরজা নক খোলার পর সে অনেকক্ষণ দরজা নক করলো। এক পর্যায়ে সে বাড়িওয়ালার সাহায্য নিল। বাড়িওয়ালা দোতলায় থাকে, বাড়িওয়ালা এসে কড়া নক করলো, দরজা খুললো না। এটা পুরোনো বাড়ি এবং ভীমের মতো বেশ মোটা দিয়ে যেটা দরজার ইয়েটা লাগানো হয়, আগের দিনে যে বাড়ির যার দরজাগুলো থাকে, একটা বড় ধরনের একটা কাঠ থাকে, সেটা দিয়ে পেছনে যে লাগানো থাকে, ওরকম অবস্থা ছিল। অনেক নক করার পর খোলে না। তো এটা 3তলার আশেপাশে তেমন করে বড় কোনো গাছ নেই যে দেখা যায় কি অবস্থা। এক পর্যায়ে বাড়িওয়ালা দরজা ভাঙার ব্যবস্থা করলো। আছে তার গলাটা কাটা, গলা কাটা অবস্থায় আছে। আপনারা কল্পনা করুন যে দরজা খুলে এরকম একটা দৃশ্য দেখলে যে কেউ মনে করবে যে নিশ্চয়ই কেউ খুন করে গেছে বা এরকম কিছু একটা। প্রথমে এরকম ধারণা হবে, বাট এখানে তা না, এখানে ঘটনাটি একটু অন্যরকম ঘটেছিল। কি হয়েছিল? হ্যাঁ, এই পরিস্থিতি অনুযায়ী মনে হয় তাকে মার্ডার করা হয়েছে, এরকমই হওয়ার কথা। কিন্তু যখন পুলিশ আসলো, পুলিশ এসে যখন পুরো তদন্ত করে দেখলো যে আশেপাশে ভেতর থেকে দরজা যেহেতু লাগানো, এটা কোনো স্কোপ নেই যে পাশে দিয়ে জানলা ভেঙে নেমে চলে যাবে, সেই স্কোপটাও ছিল না। কারণ সবকিছু তদন্ত করার পর পুলিশ এই সিদ্ধান্ত উপনীত হলো যে আত্মহত্যাই হবে। কিন্তু আত্মহত্যার ক্ষেত্রে নর্মালি মানে নিজে কখনোই ছুরি দিয়ে নিজের গলাটা, মানে মানুষ চেষ্টা করলে এটা পারার কথা না। হয়তো ফ্যান বা অন্য কিছু বিষ পানিয়ে মানুষ আত্মহত্যা করতে পারে। পরবর্তীতে আর পুলিশ ওই হাজবেন্ডকে যখন অ্যারেস্ট করেছিল, করার পরে কোনো সঠিকিয়া না পাওয়ার পর বাড়িওয়ালার ইয়ের কারণে সবাই বুঝলো যে এটা হচ্ছে আসলেই অস্বাভাবিক মৃত্যু। তারপর ওই হাজবেন্ড এই বাসা ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পর যথারীতি জীবন যেভাবে চলে, ওভাবেই পরিস্থিতি অনুযায়ী আসলো হচ্ছে নতুন ভাড়াটিয়া। নতুন ভাড়াটিয়া আসার পর তারা দেখলো যে তাদের গা যেন ছমছম পরিস্থিতি, কেমন যেন নিরিবিলি একা একা লাগে। তাদের পরিবারও ছিল হাজব্যান্ড ওয়াইফ এরিয়াতে, তো একা একা বোধ করে। তখন তারা শুনলো যে এই বাসায় একটা অপমৃত্যু হয়েছে। সেই অপমৃত্যু হওয়ার কারণে তারা চিন্তা করলে দেখলো যে এখানে তো ভয় লাগে, একটু গাছগাছালি আর একটু পুরোনো বাড়ি, এটা আমরা থাকবো না। প্রথম ভাড়াটিয়া চলে গেল। প্রথম ভাড়াটিয়া চলে যাওয়ার পর পরবর্তীতে আরো একটা ভাড়াটিয়া আসলো। তারা যথারীতি পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল এবং তাদের একটা 2.5 বছরে বা 3 বছরে এরকম ভাবে একটা বাচ্চা ছিল।
এর চেয়ে বড় একটা বাচ্চা ছিল, তার শাশুড়ি ছিল এবং মোটামুটি একটা বড় পরিবার ছিল। থাকার পরে তারা দেখলো যে তারা ওই পূর্বের ঘটনাটা এত করে নাই, মানে ওইভাবে তারা নেয়নি। এটা হতেই পারে, একটা বাড়িতে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। তো একটা পর্যায়ে দেখলো যে তারাও একটা অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হলো, যেটা হচ্ছে যে তাদের বাচ্চাকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যেত না। খুঁজে পাওয়া যায় না, তখন সব জায়গায় খোঁজা হতো, বাইরে বাড়িওয়ালার ওখানে, নিচে ব্যাচেলারদের ওখানে, সবকিছু খোঁজার পর নিজের খাটের নিচ, আলমারি, ইভেন কি ওয়ার্ড্রোবের যে একটা ডালা থাকে তার ভেতরে উকি দিয়ে দেখা হতো সে দুষ্টুমি করে লুকিয়ে আছে কিনা। না, দেখা যেত না, সেখানেও তাকে পাওয়া যাচ্ছে আচ্ছা, না। পরের ভাড়াটিয়ার কথা আমরা বলছি। হ্যাঁ, এরপর দ্বিতীয় ভাড়াটিয়ার কথা আমরা দ্বিতীয় বলছি। মানে দ্বিতীয় ভাড়াটিয়ার হওয়ার পর তখন তারা দেখলো যে হঠাৎ করে দেখে যে সে বাচ্চাটা সুন্দরভাবে খাটের নিচে বালিশ নিয়ে ঘুমিয়ে আছে। তাহলে আচ্ছা। এতক্ষণ খোঁজা হওয়ার পর তার মানে এতক্ষণ ওই জায়গাগুলো নিশ্চয়ই খুঁজেছে, মানে খাটের নিচেও খুঁজেছে, তখন ছিল না সেখানে। ছিল না। তো আচ্ছা। এই অস্বাভাবিক এটা তারা ভেবে নিল যে হয়তো তাদের মনের ভুলে হয়তো নিচে খোঁজা হয়নি, কিন্তু তারা সবাই খুঁজেছে, সেরা কনফিডেন্ট ছিল। এই ঘটনার কয়েকদিন পর আবার দেখা গেল ওই শিশুটাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা। সেই একই পদ্ধতি, এবার তো তন্ন তন্ন করে পুরো এলাকায়, পুরো বাসা, সব জায়গায় খোঁজা হলো, কারণ বাসার চলে যাবে তার কোনো স্কোপ নেই। বাথরুম ধরে ধরে ছোট বাবুকে তারা হন্যে খুঁজলো। তারপর তাকে আবার পাওয়া গেল, যদিও এখানে একবার খোঁজা হয়েছিল। ওয়ার্ড্রোবে যে ডালাটা থাকে, যার ভিতরে হ্যাঙ্গারে শার্ট ঝোল জোর করে ঘুমিয়ে আছে। স্কুল যায়নি এই অবস্থায়, 2.5 বছর বা 3 বছর হবে, সে কিছুই বলতে পারে না, ঘুমন্ত অবস্থায় তাকে পাওয়া গেল। তখন তার যারা সিদ্ধান্ত নিলে এই বাড়িটা তারা থাকবে না, বাড়িওয়ালাকে বলে এই বাড়িটা ছেড়ে তারা চলে গেল। চলে যাওয়ার পর বাড়িওয়ালা পরপর 2বার এই ঘটনা হলো। হওয়ার পর বাড়িওয়ালা সিদ্ধান্ত নিল এটা আমার উনি আরো ঠিক করবে বা করবে। সিদ্ধান্ত নেওয়ার পর বাড়িওয়ালা এটার ভেতরে একটা বাইরে দিয়ে একটা তালা মেরে দিল। তালা মেরে দেওয়ার পর সে সিদ্ধান্ত নিল এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাও নতুন করে ভাড়াটিয়াকে ভাড়া দেবে, নতুন ভাড়াটিয়া দেবে। তো এটা মোটামুটি এলাকাতে জানা হয়ে গেল এই বাড়িতে অস্বাভাবিকতা রয়েছে। তারপর বাড়িওয়ালা একদিন চিন্তা করে দেখলো না, সে বাড়িটা সংস্কার করার জন্য খোলা দরকার। তালা খুলতে গিয়ে বাড়িওয়ালা পড়লো এক বিব্রতকর অবস্থায়। দেখি কি ভেতর দিয়ে লক করা, যে অবস্থায় ওই আমরা প্রথম ভাড়াটিয়ার অবস্থা দেখলাম যে তার স্ত্রীকে যেভাবে যে পরিস্থিতি পড়ে থাকতে দেখা গেল, মানে গলা কাটা অবস্থায় ভেতর দিয়ে লাগানো ছিল। এখানে ভেতরে দরজাটা লাগানো ছিল কিন্তু কোনো মানুষ ছিল না, যে কারণে উনি বুঝতে পারলো না কোন দিক দিয়ে এসে এই দরজাটা লক করা হলো। মানে এমন ভাবে একটা লম্বা কাঠের থাকে তো, পুরোনো বাড়িতে একটা কাঠের থাকে, আর ওই ভীমের উপরে ওইটা রেখে দরজাটা লাগানো হয়। ওর ভেতর দিয়ে এটা লাগালো কি? তখন বাড়িওয়ালা সিদ্ধান্ত নিলে এই বাড়িও নিয়ে রাখবে না, উনি এটা ভেঙে ফেলেছেন। পরবর্তীতে সেটা নতুন বাড়ি উঠেছে, আর এই পরিস্থিতি থেকে এলাকার মানুষও মুক্ত হয়েছে।